সকালের সূর্য তখন সবে উঠেছে। রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে সৈন্য আর ঘোড়া। রাজা তার হাতে ধনুক নিয়ে বললেন, আজ আমি জঙ্গলের গভীরে শিকার করতে যাব। সৈন্যরা সবাই প্রস্তুত হয়ে যাও। রাজা ঘোড়ায় চড়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলটা ছিল খুব ভয়ঙ্কর। চারদিকে বড় বড় গাছ, অদ্ভুত পশুর ডাক আর ঘন কুয়াশা। হঠাৎ রাজা দেখতে পেলেন এক হরিণ। তিনি সেই হরিণের পেছনে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে কখন যে তিনি নিজের সৈন্যদের থেকে আলাদা হয়ে গেছেন তিনি বুঝতেই পারেননি। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। রাজা চারদিকে তাকিয়ে দেখলেন কোথাও কেউ নেই। রাজা ভয় পেয়ে বলল, এ আমি কোথায় চলে এলাম? তিনি অনেক পথ হাঁটলেন, কিন্তু কোনো রাস্তা খুঁজে পেলেন না। ক্ষুধায় তার শরীর দুর্বল হয়ে পড়ল। তৃষ্ণায় গলা শুকিয়ে গেল। তিনি একটা গাছের নিচে বসে পড়লেন। জল, জল, জল। একটু যদি জল পেতাম। ঠিক তখন দূরে একটা ছোট আলো দেখা গেল। রাজা কষ্ট করে সেই আলোর দিকে হাঁটতে লাগলেন। আলোটা ছিল এক গরিব কৃষকের ছোট্ট কুঁড়ে ঘর। কৃষক তখন রাতের খাবার খেতে বসেছিল। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ শুনে বাইরে এলো। সে দেখল এক ক্লান্ত মানুষ দাঁড়িয়ে আছে। কৃষক বুঝতে পারেনি উনি রাজা। আপনি কে? এত রাতে এখানে? আমি পথ হারিয়ে ফেলেছি। খুব ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। আজকে রাত্রে যদি একটু আশ্রয় পেতাম তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। এই গরিবের বাড়িতে খাবার বলতে শুধু মুড়ি আর গুড় আছে। চলবে তো? হ্যাঁ হ্যাঁ, চলবে মানে দৌড়াবে। আজ মনে হচ্ছে জীবনের সেরা খাবারটা খেলাম। আজ আমি খুব খুব খুশি। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। এই গরিবের ঘরে বেশি কিছু নেই, মাফ করবেন বন্ধু। আমি খুবই গরিব এক সাধারণ কৃষক মানুষ। দিন আনি দিন খাই। এই কষ্টের কথা কাকেই বা বলবো বলো? ছাড়ো, এসব কথা বাদ দাও। তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। অনেক ক্লান্ত দেখছি তোমাকে। পরদিন সকাল হতেই রাজ্যের সৈন্যরা রাজাকে খুঁজতে খুঁজতে কৃষকের বাড়ি পৌঁছে গেল। সৈন্যদের দেখে কৃষক তো অবাক। সৈন্যরা সবাই মাথা নত করে বলল, মহারাজ, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? ইনি তাহলে রাজা? ভয় পেও না বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। তোমাকে আমি একটা বড় চন্দন বাগান উপহার দিচ্ছি। এরপর থেকে তোমার আর কোনো অভাব থাকবে না। মহারাজ, আমি কিভাবে যে আপনাকে ধন্যবাদ দেব? এই বাগান তোমার জীবন বদলে দেবে। সেই দিন থেকে কৃষক চন্দন বাগানের মালিক হয়ে গেল। কৃষক তো আনন্দে পাগল হবার জোগাড়। কিন্তু কৃষক ছিল খুবই বোকা। সে কি করবে কিছু খুঁজেই পায় না। এইভাবে কেটে গেল কয়েকটি মাস। হঠাৎই রাজার সেই কৃষক বন্ধুর কথা মনে পড়ে গেল। তিনি ভাবলেন, এতদিনে নিশ্চয়ই চন্দন বাগান থেকে অনেক লাভ হয়েছে। এবার হয়তো বন্ধুর দারিদ্র্য দূর হয়েছে। পরদিন রাজা সৈন্যদের নিয়ে সেই বাগানে পৌঁছালেন। কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। চারদিকে শুধু কাটা গাছের গুঁড়ি পড়ে আছে। পুরো বাগানে মাত্র একটি চন্দন গাছ দাঁড়িয়ে আছে। তবুও রাজা মনে মনে খুশি হলেন। তিনি ভাবলেন, তাহলে নিশ্চয়ই কৃষক এখন অনেক ধনী হয়ে গেছে। মহারাজ, মহারাজ, ও মহারাজ, আপনার দেওয়া গাছগুলো আমাকে অনেক সাহায্য করেছে। সব গাছ কেটে পুড়িয়ে কয়লা বানিয়ে বাজারে বিক্রি করেছি।
সংসারের অভাব কিছুদিনের জন্য দূর হয়েছিল, কিন্তু আমার পরিবর্তন কিছু হয়নি তো। আপনি বলেছিলেন আমার জীবন বদলে যাবে, কই কিছুই তো হয়নি আমার। কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি কি করেছো প্রথম থেকে বলো তো আমাকে। এই গাছগুলো দেখতে তো সাধারণ কাঠের মতোই, কিন্তু এতদিন ধরে এগুলো পড়ে আছে, কোনো কাজেই তো লাগছে না। আমার ঘরে খাবার নেই, সংসারে কত অভাব, ছেলে মেয়েদের ঠিক মতো খাওয়াতেও পারি না। যদি গাছগুলো কেটে বাজারে বিক্রি করি তাহলে হয়তো কিছু টাকা পাবো, কয়েকদিন অন্তত ভালোভাবে সংসার চলবে, হয়তো নতুন কাপড়ও কিনতে পারবো পরিবারের জন্য। কিন্তু মানুষ কেন এই গাছগুলো এত আগলে রাখে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, না, আমি এসব বুঝি না। আমার কাছে তো সব কাঠই একই রকম। জঙ্গলের সাধারণ কাঠ আর এই কাঠের মধ্যে পার্থক্যই বাকি। হয়তো এগুলো জ্বালানি হিসেবেই ভালো কাজে লাগবে। এই তো একটা সাধারণ গাছ, এই গাছে কত বা দাম হবে? খুব বেশি হলে 10-20 টাকার বেশি হবে না। আর তাছাড়া এত সাধারণ কাঠ এই বাজারে বিক্রি হবে বলে আমার মনে হয় না। আমি বরং প্রতিদিন একটি করে গাছ কাটবো, তারপর পোড়াবো, তারপর কয়লা বানিয়ে বাজারে বিক্রি করে আসবো। কেটে ফেলাই ভালো। যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবো তত তাড়াতাড়ি হাতে টাকা আসবে। আমার যে কি আনন্দ হচ্ছে তা কখনোই বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি তো একজন অশিক্ষিত কৃষক, এত বড় বড় জিনিস বোঝার ক্ষমতা কোথায় আমার? যাকগে, এত বোঝার দরকারও নেই আমার। আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সংসারের অভাব দূর করা। তাই কাল সকালেই গাছগুলো কেটে ফেলব। বাহ বন্ধু বাহ, তুমি চন্দন কাঠ পুড়িয়ে কয়লা বানিয়েছো? হ্যাঁ মহারাজ, কাঠ তো কাঠই, তাই আমি ভাবলাম কয়লা বানিয়ে ভালো দাম পাবো। বোকা মানুষ, নিজের ভাগ্য নিজের হাতেই পুড়িয়ে ফেললে। তুমি জানো এই চন্দন কাঠের দাম সাধারণ কাঠের চেয়ে বহু গুণ বেশি। একটি গাছ বাজারে বিক্রি করলেই তোমার বহু বছরের অভাব দূর হয়ে যেত। তোমার ছেলে মেয়ে সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে খেত, আর তুমি পুরো বাগান কয়লা বানিয়ে শেষ করে দিলে। মহারাজ, ও মহারাজ, আমি সত্যিই জানতাম না যে চন্দন গাছে আসল মূল্য কত। আমি খুবই লজ্জিত। তোমার উপহার আমি ভুলভাবে নষ্ট করে দিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও মহারাজ। আর মন খারাপ করে কিছু করা যাবে না। এই শেষ গাছটি তোমার জীবনের শেষ সুযোগ, এটাকে আর নষ্ট করো না, যত্ন করো। মনে রেখো, জ্ঞান ছাড়া সম্পদ টেকে না। আর কখনো কোনো জিনিস না জেনে কোনো কিছু নষ্ট করবে না। ঠিক আছে তো বন্ধু আমার? কৃষক তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার চোখে জল, মনে গভীর অনুশোচনা। সে বুঝতে পেরেছিল অজ্ঞতার কারণে সে নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছে। রাজা ধীরে ধীরে তার কাঁধে হাত রেখে বললেন, ভুল সবাই করে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে বড় কথা। কৃষক শেষ বাকি থাকা চন্দন গাছটির দিকে তাকালো। এবার আর তার চোখে লোভ ছিল না, ছিল ভালোবাসা আর দায়িত্ববোধ। সে মনে মনে প্রতিজ্ঞা করল এই গাছটিকে সে নিজের সন্তানের মতো যত্ন করবে। দিন যেতে লাগলো। কৃষক ধীরে ধীরে চন্দন গাছ সম্পর্কে জানতে শুরু করলো। সে শিখল কোন গাছ কত মূল্যবান, কিভাবে যত্ন নিতে হয়, আর কিভাবে ধৈর্য ধরতে হয়। গ্রামের মানুষরাও তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। কয়েক বছর পর সেই একটিমাত্র গাছ থেকেই কৃষকের জীবনে ফিরে এলো সুখ আর সচ্ছলতা। তার ঘরে আর অভাব রইল না। কিন্তু সবচেয়ে বড় কথা, এবার সে শুধু ধনী হয়নি, জ্ঞানীও হয়েছে। বন্ধুরা, আমাদের জীবনেও অনেক সময় এমন মূল্যবান সুযোগ আসে যেগুলোর আসল মূল্য আমরা বুঝতে পারি না। রাগ, হতাশা বা অজ্ঞতার কারণে আমরা নিজের হাতেই অনেক ভালো জিনিস নষ্ট করে ফেলি। তাই কোনো কিছু করার আগে তার মূল্য বুঝো, জেনে বুঝে সিদ্ধান্ত নিই। কারণ জ্ঞান ছাড়া সম্পদ টেকে না, আর ধৈর্য ছাড়া সফলতা আসে না।